নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। পোলট্রি বলতেই আমাদের প্রথমেই মুরগির কথা মনে আসে। সস্তা, সহজপাচ্য, পুষ্টিকর, জনপ্রিয় খাবার বলতে আমাদের রাজ্যবাসীর কাছে অত্যন্ত প্রিয় হচ্ছে মুরগি। কিন্তু তার বিকল্প রাস্তাও কথা ভাবছেন আমাদের প্রাণী বিশারদ বা আমাদের প্রাণী বিজ্ঞানীরা, বিশেষজ্ঞ এবং গবেষকেরা, এবং তাতে সাফল্য আসছে। কেননা বহু মানুষের রুজি রোজগার যুক্ত রয়েছে এই পোলট্রি ব্যবসার সঙ্গে, এবং লাভজনক চাষ বলার অপেক্ষা রাখে না। এবং এই পোলট্রি চাষে বা ব্যবসার মাধ্যমে অনেক বেকার যুবক যুবতীরাও তাদের নতুন পথে দিশা পাচ্ছেন। আজকের আলোচনার বিষয় ভবিষ্যতের দিশা বিকল্প পোলট্রি। কিভাবে করবেন, কি বলছেন বিশেষজ্ঞেরা, আপনাদের সঙ্গে কি প্রশ্ন আছে এই বিষয় নিয়ে, সে সমস্ত জানতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশিষ্ট অতিথি। প্রথমেই পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান প্রাণী উৎপাদন এবং প্রাণী প্রতিপালন ডক্টর শান্তনু বেরা। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন একজন সফল উদ্যোগপতি পোলট্রি ফার্মের, ফলতা, দক্ষিণ 24 পরগনা থেকে শ্রী দেবাশিস মাইতি। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকেও। দেবাশিস বাবুর পরিচয় পরে রাখবো আমি। আর আছেন আপনারা, আপনাদের জন্য টিভি স্ক্রিনেতে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্ন রাখবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। প্রথমে আমি শান্তনুবাবু যেটা জানবো, যে পোলট্রি বলতে আমরা যেটা বললাম যে মুরগির কথা আসে, বিকল্প পোলট্রির কথা বলা হচ্ছে, এবং সেটা কেন এবং কি প্রয়োজন আমাদের এই রাজ্যে, এবং বিকল্প পোলট্রি বলতে কি কি প্রাণী বা পাখির কথা আপনি উল্লেখ করতে চাইছেন, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। প্রথমে নমস্কার। আমাদের যারা খামারি ভাই বোনেরা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে সম্মান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে, আমরা সবসময় যারা গ্রামে যাই, প্রত্যেকের বাড়িতে হাঁস আছে, মুরগি আছে বা অন্যান্য কিছু পাখি আছে, এবং আমরা একটা কথা বলি যে 10টি মুরগি 20টি হাঁস আয় যোগাবে 12 মাস। এই কথাটা শুধু কথার কথা নয়। আমাদের ভারতবর্ষের মতো দেশ, যেখানে বেশিরভাগ মানুষ হচ্ছে আর্থসামাজিকভাবে অনেকটাই পিছিয়ে, তারা কিন্তু এই পোলট্রি পালনের মাধ্যমে কিন্তু তারা তাদের আয় ইনকাম করেন। এবং এই পোলট্রিটা শুধু ঘরোয়াভাবে যে চাষ হয় তা নয়, বাণিজ্যিকভাবেও চাষ হয়। এবং সেক্ষেত্রে যেটা আমরা দেখি, আমাদের ভারতবর্ষে বর্তমানে প্রায় 851 মিলিয়ন পোলট্রি রয়েছে, এবং এই 851 মিলিয়ন পোলট্রির মধ্যে যেটা দেখা যায়, একটা বড় পার্সেন্টেজ অফ গ্রোথ সেটা হচ্ছে ব্যাকইয়ার্ড পোলট্রির মাধ্যমে হয়েছে, এবং আরেকটা গ্রোথ হচ্ছে অনলি 4.5% হচ্ছে কমার্শিয়াল পোলট্রির গ্রোথ হয়েছে। এবং এই জায়গায় আমরা যেটা কথাটা বলি যে পোলট্রি মানে সবাই বোঝেন যে বোধহয় শুধু মুরগি। আসলে আমাদের ভারতবর্ষে মূলত মুরগি বা প্রধান পোলট্রি হিসাবে মুরগি বলা হয়, কিন্তু পোলট্রি বলতে গেলে যেটা বোঝায়, মুরগি ছাড়াও আরও অনেকগুলো পাখি যেগুলো হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের চাষি ভাইরা পালন করেন। সেক্ষেত্রে টার্কি হতে পারে, কোয়েল হতে পারে, হাঁস হতে পারে, এমু হতে পারে, অস্ট্রিচ হতে পারে, গিজ হতে পারে, এই ধরনের অনেক ধরনের পাখি হতে পারে। যাই হোক না কেন, আজকের আমরা পোলট্রি উৎপাদনে অনেকটাই এগিয়ে। আমরা আজকে সারা পৃথিবীর মধ্যে ডিম উৎপাদনে আজকে 3য় স্থানে রয়েছি, মাংস উৎপাদনে, পোলট্রি মিট উৎপাদনে আমরা প্রায় 6ষ্ঠ স্থানে রয়েছি। ফলে আমাদের এখানকার যে ভারতবর্ষের যা জনসংখ্যা বড় ব্যাপার, এবং পোলট্রি আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে একটা বড় রোল প্লে করে। এবং সেখানে আজকের মানুষ যেটা দেখছে যে মুরগির ক্ষেত্রে বড্ড বেশি বাণিজ্যিকভাবে চাষটা হয়ে যাচ্ছে, এবং সে জায়গায় অন্যান্য যে পোলট্রি স্পিসিস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ কিন্তু ব্যাকইয়ার্ডভাবেই মূলত পালন করা হয়। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বা আমাদের বর্তমানে যে সমস্ত উদ্যোগগুলো দেখা যাচ্ছে, যে এই সমস্ত যে ব্যাকইয়ার্ড পদ্ধতিতে পালন করা যায় যে সমস্ত পোলট্রিগুলো, তাতে দেখা যাচ্ছে অনেক সেফলি পালন করা যাচ্ছে, তাতে রোগ ব্যাধি কম হচ্ছে। আমরা যেটা জৈব চাষ বলি, জৈব চাষ পদ্ধতিতে তাকে পালন করা যাচ্ছে। আমাদের বেকার ভাই বোনেরা মুরগির তুলনায় অনেক বেশি টাকা তারা ইনকাম করতে পারছে। কারণ আমরা যদি বাজার রেট দেখি, আজকে টার্কি, কোয়েল বা হাঁসের মাংসের দাম কিন্তু অনেক বেশি। এবং আরও একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, আজকের ফুড সেফটির কথা আমরা বলি, বা স্বাস্থ্য সচেতন মানুষ যারা, তারা আজকের কোয়েল বা টার্কি এর মাংসে
প্রোটিনের পরিমাণ যেমন বেশি আছে, তেমনি দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু ফ্যাটের পরিমাণ অনেক কম আছে, যার ফলে দেখা যাচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষ তারাও কিন্তু এই সমস্ত পাখিগুলোকে আজকের দিনে প্রেফার করছে। আমি দেবাশিস বাবুর কাছে আসবো, তার আগে দর্শক বন্ধুদের জানাই যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কিভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে শুধু তার পরিবারের ভরণ পোষণ নয়, তার সঙ্গে প্রায় 18টি পরিবার এই মুহূর্তে তার এই ফার্মের মাধ্যমে জীবন নির্বাহ করছেন। এর এই লড়াইটা কেমনভাবে করেছেন বা আজকে কোন জায়গায় উনি দাঁড়িয়ে আছেন, এই সমস্ত বিষয় জানবো। আমি দেবাশিসবাবু প্রথমে যেটা বলবো যে আপনার লড়াইকে আমরা নিশ্চয়ই স্যালুট জানাচ্ছি। এখানে কিভাবে আজকে এই প্রতিকূলতাকে জয় করে এই জায়গায় পৌঁছেছেন? আপনি রাজ্যের প্রায় প্রথম সারিতে রয়েছেন একজন উদ্যোগপতি হিসাবে বিকল্প পোলট্রি। নমস্কার, প্রথমেই আপনাকে এবং স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক বন্ধুদেরও আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। তো আমি যখন ক্লাস 9-এ পড়ছিলাম সেই সময় একটা ভাইরাল ইনফেকশান থেকে 2004 সালে সেই সময় একটা ভাইরাল ইনফেকশান থেকে আমার পুরো বডিটাই প্যারালাইজ হয়ে গিয়েছিল। তো আমি সেইটা দমে না গিয়ে চিকিৎসার সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাই এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। পড়াশোনা করতে করতে আমি ছোট থেকেই জীবজন্তু এইগুলোকে ভালোবাসতাম। তো আমি এক জায়গায় দেখেছিলাম টার্কি, তো সেইটার প্রথম আমার 7টা টার্কি নিয়ে আমি শখের বশে পালন করেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না এর বাণিজ্যিক মূল্য কতটা। তো তারপর থেকে আস্তে আস্তে যখন ডিসেম্বর এলো, সেই টার্কিটা যখন একটা মোটা অঙ্কের টাকা আমার হাতে এলো, সেই জায়গা থেকে আস্তে আস্তে আমার মনে হলো যে আমি চাকরি নয়, সবাই তো চাকরির জন্য পড়াশোনা করে বেশিরভাগ মানুষ, আমি চাকরি করব না, আমি এমন একটা কিছু করব যে আমি নিজে উপার্জন করব এবং আমি অন্যদের চাকরি দেবো। এই মানসিকতা নিয়ে আমি টার্কি পালন, টার্কির সাথে কোয়েল সহ আরও অন্যান্য মুরগি পালন করছি এবং আমার আন্ডারে বর্তমানে আমি 18টা খামারিকে আমি তৈরি করেছি, যারা আমার থেকে বাচ্চা নিচ্ছে, তারা বড় করছে, তাদের মার্কেটিংয়ের দায়িত্ব আমি নিচ্ছি। এইভাবেই আমার ব্যবসাটা আস্তে আস্তে চলছে। আচ্ছা, শান্তনুবাবু, দেবাশিস বাবুর কথার এ ধরেই আর সূত্র ধরেই বলা যায় যে টার্কি তো সুদূর আমেরিকা থেকে এসেছিল, উত্তর আমেরিকা থেকে। তো আমাদের দেশের পরিবেশ বা পরিস্থিতি আবহাওয়ার মধ্যে এটার সম্ভাবনা কতটা আগামী দিনে? উনি একজন সফল উদ্যোগপতি, কিন্তু এটা বিস্তার লাভ করার ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা বলবো যে টার্কি পালনটা এখনো সেভাবে ভারতবর্ষে খুব পরিচিত হয়নি। আমাদের যে 20তম প্রাণীশুমারি যদি দেখি, তাতে টার্কি পপুলেশন আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 4.5 লক্ষের মতো। এই 4.5 লক্ষটা সেটাও কিন্তু কয়েকটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ, মূলত আমাদের আসাম, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলিতে সীমাবদ্ধ। কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটা ছড়িয়ে পড়ছে এবং সেই সাথে সাথে আমাদের দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো আছে, যেমন ধরুন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, এইসব রাজ্যেও কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং যেটা দেখা যাচ্ছে আমাদের যে ভারতবর্ষের সেন্ট্রাল এভিয়ান রিসার্চ ইনস্টিটিউট যেটা আইজাদনগরে আছে, তারাও কিন্তু এটা নিয়ে খুবই রিসার্চ করছে এবং যাতে দেখা যাচ্ছে যে এই টার্কির যে মাংসটাকে আমাদের ভারতবর্ষে কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিচিত করিয়ে দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বর্তমানে উত্তরোত্তর কিন্তু এর যে পপুলারিটি যেটা সেটা অনেক বাড়ছে। যদিও একসময় বিদেশের যেমন বিবিবি বলে একটা টার্কি, যেমন ব্রড ব্রেস্টেড ব্রোঞ্জ বা বেল্টস বিল স্মল হোয়াইট, ন্যারেগেনসেট, স্লেট, বিভিন্ন ধরনের টার্কিগুলো ছিল, সেটা যেমন ভারতবর্ষে এসেছিল। কিন্তু ভারতবর্ষে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে ক্যারি, তারা আবার কি করছে, ভারতবর্ষের পরিবেশে যাতে টার্কিটাকে রেয়ার করা যায় তার জন্য ক্যারি বিরাট বলে এক ধরনের স্ট্রেন এগুলো কিন্তু ডেভেলপ করেছে। সেটা ভারতের পরিবেশে কিন্তু দেখা যাচ্ছে 3-4 মাস 5 মাসের মধ্যে সেটা মার্কেটিং করে দিয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষের পরিবেশে যে ধরনের খাবার, ন্যাচারাল রিসোর্স যেটা আছে, সেই খাবার খেয়েও কিন্তু সেই টার্কিটাকে বাঁচিয়ে রাখা যাচ্ছে। এবং সবথেকে যেটা বড় কথা হলো টার্কির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার প্রোটিন পার্সেন্টেজ প্রায় 24% প্রোটিন এবং টার্কির মাংসের মধ্যে ফ্যাটও খুব কম, মাত্র হচ্ছে 6% মতো ফ্যাট। ফলে কি হচ্ছে, স্বাস্থ্য সচেতন মানুষ যারা হচ্ছে ধরুন হার্টের পেশেন্ট বা ধরুন তাদের ক্ষেত্রে কম চর্বিযুক্ত মাংস খাওয়া দরকার, তারা কিন্তু টার্কিটাকে প্রেফার করছে। এবং সেই সাথে যেটা দেখা যাচ্ছে এই টার্কির বিভিন্ন যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেগুলো আছে, সেটাও কিন্তু আজকের দিনে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমাদের ধরুন সাউথ ইন্ডিয়াতে ভানখলি বলে এক ধরনের আইটেম আছে, সেটা হচ্ছে টার্কি বিরিয়ানি বেসিক্যালি। এছাড়া টার্কির হচ্ছে হ্যাম, টার্কি সসেজ, টার্কি থেকে বার্গার, স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের আইটেম তৈরি হচ্ছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে
এই যে টার্কির যে এগটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যদিও এর ডিমের উৎপাদন অত বেশি হয় না, কিন্তু এটাকে খুব পপুলার করা যেতে পারে। তবে আমি চাষি ভাইদের যেটা বলবো, টার্কি সম্পর্কে আপনাদের কতগুলো জিনিস জানতে হয়। যে মুরগি পালনের সঙ্গে কিছু পার্থক্য থাকে, যেমন ধরুন ছোটোবেলা টার্কি যেমন একটু কম দেখে, সেক্ষেত্রে আমরা কি বলি যে একটা খাবারের পাত্রে রঙিন মার্বেল যদি দিয়ে দেন, এই সমস্ত যে ম্যানেজমেন্টাল টিপস, এটা চাষি ভাইদের জানা দরকার। সেই সাথে সাথে ওদের একটু প্রোটিন বেশি দরকার হয়। সেক্ষেত্রে আমরা কি করি, জলের সঙ্গে 1 লিটার জলে ধরুন 100 ml দুধ মিশিয়ে দেই তাকে খাওয়ার জন্য। অনেক সময় 10টা মুরগি পিছু একটা করে বয়েলড এগ আপ টু 15 ডে এজ আমরা এগুলো প্রোভাইড করতে পারি। এই যে কমন জিনিসগুলো চাষি ভাইদের জানা দরকার। সেই সাথে সাথে বলবো স্বাস্থ্য পরিচর্যা, 2-1টা ভ্যাকসিন দেওয়া দরকার। সেটা রানীক্ষেতের এগেনস্টে বা ফাউল কলেরা এদের এগেনস্টে দেওয়া যায়। এছাড়া খুব বেশি রোগ হয় না, হিস্টোমোনিয়াসিস বলে একটা রোগ হয়। কিন্তু টার্কি পালনটা খুব সহজ। আপনারা একদম প্যাস্চারে ছেড়ে পালন করে সবুজ ঘাস খাইয়ে আপনারা টার্কি পালন করতে পারেন। দেবাশিস বাবু, উনি যেটা বললেন তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে রাস্তার দুধারে আমরা যেদিকেই চোখ যায় দেখা যায় যে কোথাও না কোথাও এরকম স্টল নিয়ে বসে আছেন, সেটা মুরগির দেখতে পায়, কিন্তু টার্কিকে এখনো পর্যন্ত সেইভাবে নয়। আপনি যে আপনার এলাকায় অঞ্চলে এই কাজটা করছেন, সেখানে কি চাষি বন্ধুরা বা প্রাণীপালক বন্ধুরা এগিয়ে আসছেন এই কাজটা করার জন্য, বা আপনি কিভাবে শুরু করেছিলেন, আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? 2011 সালে যখন আমি প্রথম টার্কিটাকে বাণিজ্যিকভাবে পালন শুরু করলাম, তো প্রথম দিকে আমার একটু সমস্যা হয়েছিল, কারণ নতুন জিনিস তো মানুষ বুঝতো না। তো তারপরে কি করলাম, ওই টার্কিটাকে আমি নিজে খেলাম, খাওয়ার যে স্বাদ রাস, আমি আমার আত্মীয় স্বজনদের খাওয়ালাম, আমার ওখানকার যা বন্ধু বান্ধব ছিল তাদেরকে বুঝিয়ে খাওয়ালাম, কাছাকাছি যে ক্লাবগুলো ছিল সেই ক্লাবগুলোকে খাওয়ালাম। এইভাবে করে 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 আমি ফলতা শুধু নয়, টোটাল সাউথ চব্বিশ পরগনার বাইরেও টার্কির প্রসার ঘটিয়েছি এবং মানুষকে বুঝতে শিখিয়েছি যে টার্কির স্বাদটা কেমন। সেইভাবে ওরা করে করে আস্তে আস্তে টার্কি করেছে এবং বর্তমানে আমি ফলতায় বেশ কিছু কাটিং সেন্টারের সাথে কথা বলেছি, ওদেরকে আমি প্রোভাইড করেছি যে তোমাদেরকে আমি টার্কি দিয়ে দেবো বা ওর সাথে আনুষঙ্গিক যেগুলো দিয়ে দেবো, তোমরা বিক্রি করে আমাকে পয়সা দাও, আগে পয়সা দিতাম না। তো সেইভাবে ওরা করে অলরেডি আস্তে আস্তে টার্কির প্রচলনটা শুরু হয়েছে। আমার দেখা দেখি যারা আমার আন্ডারে বা আমার পাশাপাশি যারা ফার্মার ছিল তারাও দেখলো যে এই চাষটা এইভাবে করা যেতে পারে, তারাও সেইভাবে চাষটা শুরু করেছে। এখন এইভাবেই চলছে, আস্তে আস্তে বিস্তার লাভ করছে, আস্তে আস্তে বিস্তার লাভ করছে। ডক্টর বেরা, আপনার কাছে আসবো, তার আগে আমরা এবার দেখে নেব যে আমন ধান এবং ঢেঁড়স সম্পর্কে বিশেষজ্ঞের সুপারিশ। প্রথমে আমন ধান। বর্ষাকালীন আবহাওয়ার কারণে কৃষকদের সঠিক নিকাশি ব্যবস্থা রাখতে এবং বীজতলা থেকে অতিরিক্ত জল অপসারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলার মাজরা পোকার লক্ষণ দেখা দিলে চারা তোলার 7 দিন আগে ফুরাডন 3G 5 কেজি প্রতি বিঘাতে ছড়াতে হবে এবং জল ধরে রাখতে হবে। ঝলসা, বাদামি রোগ, গোঁড়া ও খোলা পচা রোগ দেখা দিলে কার্বনডিজিম প্লাস ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সূত্র পাওয়া গেছে, কোচবিহার পশ্চিমবঙ্গ থেকে। এখন দেখে নেব ঢেঁড়স এবং এই সম্পর্কে বিশেষজ্ঞের সুপারিশ। ঢেঁড়স গাছের ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা প্রতিরোধ করার জন্য আক্রান্ত গাছ ও গাছের অংশবিশেষ তুলে পুড়িয়ে ফেলতে হবে। পূর্ণাঙ্গ মদ ধরার জন্য আলোক ফাঁদ ও ফেরোমেন ফাঁদ বিঘা প্রতি 1 থেকে 2টি বসিয়ে পোকা নিয়ন্ত্রণ করা যেতে পারে। ঢেঁড়স গাছের সাহেব রোগ বা মোজাইক রোগ প্রতিরোধ করার জন্য ইমিডাক্লোরোপিড 0.2 মিলি প্রতি লিটার জলে গুলে ঢেঁড়স গাছে স্প্রে করুন। সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কোচবিহার পশ্চিমবঙ্গ। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারে 2টি ফসলের দরের ওঠানামার চিত্র। বেগুন বেলাকোবা বাজারে সর্বোচ্চ মূল্য কুইন্টাল প্রতি 4,200 টাকা, সর্বনিম্ন কুইন্টাল প্রতি 4,000 টাকা। বোলপুর বাজারে সর্বোচ্চ মূল্য বেগুনের 6,000 টাকা এবং সর্বনিম্ন 5,800 টাকা। খাতড়া বাজারে বেগুনের সর্বোচ্চ মূল্য 5,500 টাকা, সর্বনিম্ন মূল্য 4,000 টাকা। আলু জ্যোতি বালুরঘাট বাজারে সর্বোচ্চ মূল্য কুইন্টাল প্রতি 2,600 টাকা, সর্বনিম্ন 2,400 টাকা। ধূপগুড়ি বাজারে সর্বোচ্চ মূল্য 2,400 টাকা, সর্বনিম্ন 2,350 টাকা। আর রামপুরহাট বাজারে আলুর সর্বোচ্চ মূল্য ছিল 2,440 টাকা, সর্বনিম্ন 2,400 টাকা। আলোচনা আপনারা শুনলেন, আমাদের বাজার দর শুনলেন। এবার আবার আলোচনায় ফিরছি। আমি ডক্টর বেরা, আপনার কাছে টার্কির কথা আমরা শুনলাম, আরও একটা কথা আমরা শুনি এবং অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে, কোয়েলের কথা আসছে। যদি কোয়েল সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আসলে
কোয়েলকে অ্যাকচুয়ালি আমরা তিতির পাখি বলি। হ্যাঁ হ্যাঁ, এটাকে আরেকটা ভাবে বলা যায়, যেটা হচ্ছে গরিব মানুষের মুরগি। হ্যাঁ, যেমন ছাগলকে বলে হচ্ছে গরিব মানুষের গাই, কোয়েলকে বলা হচ্ছে গরিব মানুষের হচ্ছে মুরগি। 1 বর্গফুট জায়গাতে যেখানে একটা ব্রয়লার মুরগি রাখা যায়, সেখানে কিন্তু 7খানা হচ্ছে কোয়েল রাখা যায়। এবং কোয়েল বলতে গেলে আমরা সবাই জানেন যে কোনো কোয়েল নয়, কিন্তু কোয়েলের হচ্ছে আমরা 18খানা ভ্যারাইটিস আছে। তার মধ্যে একটা কোয়েল যেটাকে বলা হচ্ছে জাপানিজ কোয়েল। এই জাপানিজ কোয়েলটাকে কিন্তু আমাদের ভারতবর্ষে 1974 সালের পর থেকে এটাকে কিন্তু পালন করা হচ্ছে। যদিও খুব বেশি জনপ্রিয়তা লাভ করেনি, কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে আমাদের বিশেষ করে দক্ষিণ ভারতের কয়েকটা রাজ্য রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে যেহেতু কোয়েল পাওয়া যাচ্ছে। আর বিশেষ করে অনেকে আছে যারা কিন্তু খুব বেশি তাদের জায়গা নেই, বা যারা শহুরে মানুষ আছে, কম জায়গাতে কিন্তু তারা কোয়েল পালন করতে পারেন। এবং কোয়েলের ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হলো কোয়েল মাংস এমন একটা মাংস যার মধ্যে সবথেকে কম পরিমাণে হচ্ছে ফ্যাট আছে, এবং সেক্ষেত্রে মাত্র 3% ফ্যাট আছে, এবং এর প্রোটিনের পার্সেন্টেজ হচ্ছে 20-র উপরে। কোয়েলের মাংস যেমন খুবই খেতেও ভালো লাগে, এবং তার সাথে সাথে যেমন উচ্চ প্রোটিনযুক্ত, এবং তার মধ্যে যে প্রচুর মিনারেলস, মাইক্রো এলিমেন্টস যেগুলো প্রচুর পরিমাণে থাকে। দামটাও তো অনেক, হ্যাঁ দামটা যদিও বেশি, কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষ যারা, তারা কিন্তু ডাক্তারবাবুর কাছে যে টাকাটা দেবেন তার তুলনায় নিজের স্বাস্থ্যটা রক্ষা করলে কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারে। এটা যদি বিস্তার লাভ করে কিন্তু চাষ, তাহলে তো প্রোডাকশন বেশি হতে অবশ্যই পারে। আমাদের যে লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, তারাও কিন্তু এই কোয়েলটাকে নিচ্ছে। এবং সেক্ষেত্রে আপনারা যারা হরিণঘাটা মিটের বিভিন্ন আউটলেট থেকে কিনবেন, 2টো কোয়েল, 5টা কোয়েল এই ধরনের কিন্তু প্যাকেট হিসাবে কিন্তু বিক্রি হয়। সেক্ষেত্রে যদি আমরা দেখি যেখানে মুরগির মাংস বিক্রি হচ্ছে প্রায় 250 টাকা কেজি, সেখানে কিন্তু তার ঠিক ডবল দামে কিন্তু আজকে কোয়েল বিক্রি হচ্ছে। কোয়েল প্রায় 500 টাকা কেজি হিসাবে আপনি আজকে পাবেন, যদিও তার সংখ্যা হিসাবে বিক্রি হচ্ছে। এবং সবথেকে বড় কথা, শুধু কোয়েলের মাংস নয়, ডিমটাও কিন্তু খুবই পপুলার। এবং যেটা দেখা যাচ্ছে যে মাত্র 5 সপ্তাহের মধ্যে এরা ম্যাচিওর হয়ে যাচ্ছে, এবং 5 সপ্তাহের মধ্যে যখন ডিম দিতে শুরু করে, 10 মাস বয়সে এরা প্রায় 270টা ডিম দিতে পারে। এবং এই যে কোয়েলের ডিম, এটার একটা আলাদা ইকোনমিক ভ্যালু আছে, যেটা হচ্ছে বিভিন্ন স্যালাড আইটেম বা এই সময় বিভিন্ন পিকল তৈরি করা হয়, ডিমের পিকল বা হচ্ছে কোয়েল এগ হালুয়া, এই ধরনের বিভিন্ন আইটেম। তার সাথে সাথে কোয়েল তন্দুরি বা বিভিন্ন আইটেমগুলো কিন্তু আজকের বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু একটা পপুলার আইটেম হিসেবে কিন্তু এখন পরিচয় পাচ্ছে আস্তে আস্তে। এবং সেই সাথে সাথে আমি বলবো যে কোয়েল যেহেতু কম জায়গায় খুব কম সময়ের মধ্যে একে আমরা বিক্রিযোগ্য করে তুলতে পারি, তাহলে আগামী দিনে আমরা কিন্তু যদি খামার করেন আমার চাষি ভাইরা, তারা কিন্তু অবশ্যই ইকোনমিক্যালি বেনিফিটেড হবে। এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাউথ 24 পরগনা বলরামপুর থেকে দীপালি নাড়ু বলছি। হ্যাঁ স্বাগত আপনাকে, বলুন। হ্যালো বলুন। হ্যাঁ, আপনার প্রশ্নটা রাখুন। আমি টার্কি চাষ করি, গত 3-4 বছর ধরে করছি, কিন্তু আমার গত বছরের যে টার্কি গুলো সব হঠাৎ কি রোগে মারা গেছে। আমি সেই থেকে কোনো টার্কি পাচ্ছি না, কোথা থেকে পাবো এবং কোথায় এইগুলো আমি বিক্রি করতে পারবো, সেরকম একটুখানি আমি চাই। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনার উত্তরটা নিয়ে নিচ্ছি। এই প্রশ্নটার উত্তর আমরা অবশ্যই বলবো। বলেই দেই যে টার্কি পাওয়া যায় আমাদের টালিগঞ্জ পোলট্রি ফার্ম, আমাদের গভর্নমেন্টের যে রাষ্ট্রীয় খামার আছে সেখানে আপনারা কিনতে পারেন। এছাড়া বিভিন্ন বেসরকারি সোর্স থেকে আপনি কিনতে পারেন। আর টার্কির রোগের ব্যাপারে আমরা যেটা বলবো যে মূলত হচ্ছে হিস্টোমোনিয়াসিস বলে একটা রোগ হয়। আমি এখান থেকে বুঝতে পারছি না যে আপনার কি সমস্যা হয়েছে। ব্ল্যাক হেড বলে একটা রোগ, সেটা হচ্ছে টার্কির ক্ষেত্রে প্রচুর হয়। এছাড়া আপনাকে বলবো 2টো রোগের টিকা আপনি অবশ্যই করাবেন। 1 নম্বর হচ্ছে রানীক্ষেতের জন্য, যেটা মুরগিকে দেওয়া হয়, তার সাথে সাথে ফাউল কলেরা। এছাড়া টার্কির ক্ষেত্রে কোরাইজা বা বিভিন্ন ধরনের রোগ হয়, সেক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য নজর রাখতে হবে। বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা তো অবশ্যই করা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। তার সাথে সাথে হচ্ছে আপনাকে যে নিয়মিত যে মাল্টিভিটামিন, তার সাথে একটা মেনটেন করতে হবে। এবং অসুবিধা হলে আপনি যে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেন, আমার মনে হয় আপনার ফার্ম আবার ঠিক জায়গায় চলে আসবে। দেবশিস বাবু, আপনার কাছে যেটা জানবো যে কোয়েলের কথা স্যার বললেন, আপনার ফার্মে যেমন টার্কির সঙ্গে কি কোয়েলের হচ্ছে? হ্যাঁ, কোয়েলের ডিমান্ড কিরকম আছে? কোয়েলের ডিমান্ড
আস্তে আস্তে বাড়ছে, স্যারের কথা ধরেই বলছি, যেমন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, আমি ওই সব জায়গাতে বিভিন্ন জায়গায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমি কোয়েল সাপ্লাই দিই বিভিন্ন হোটেল। কোয়েলটা সব থেকে বড় সুবিধা হচ্ছে 35 দিনের মধ্যে ওর একটা মানে বিক্রয়ের উপযুক্ত হয়ে যায়, এবং সেটা খাওয়া খরচ কম, একটা আপনার যে রাখার জায়গা নেই, আপনি একটা ক্রেজ তারের খাঁচা বানিয়ে সেখানেও কোয়েল রাখতে পারেন। এবং ওই স্যার যেটা বললেন যে গরিবের জন্য একদম কোয়েলটা হচ্ছে আদর্শ, আমি মনে করি একদম সঠিক। তার কারণ হচ্ছে আমার যদি একটা কোয়েলের দাম বর্তমানে যেটা আমি 50, 60, 70, 80 যেভাবে বিক্রি করে, কিন্তু সেই অল্প টাকা আমার ফ্যামিলির 2 জন মেম্বার আছে, আমি 2টো কোয়েল কিনে চালিয়ে নিতে পারবো, কিন্তু আমি 2 কিলো মাংস কিনে এনে খাওয়াতে পারবো না। সুতরাং আমি এই জায়গা থেকে মনে করি কোয়েলটা চাষ করা অত্যন্ত লাভজনক। আচ্ছা, এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মহাদেব মন্ডল বলছি, বাঁকুড়া জেলা, জয়পুর। আচ্ছা ঠিক আছে মহাদেব বাবু, আপনি হ্যাঁ সময় সংক্ষেপ তো একটু বলুন প্রশ্নটা। আমরা একটা এখানে তো রিসোর্ট করেছি, তো রিসোর্টে আমাদের সব প্রচুর কলকাতা থেকে আমাদের প্রচুর লোক আসে। তো কলকাতা থেকে আসে, আমরা নিজেরাই এই দোগুলোকে সব খাওয়া দাওয়া মানে সব চাষ করছি অথচ খাওয়াচ্ছি। কলকাতার প্রচুর লোক আসে, কলকাতার দুর্গাপুর থেকে প্রচুর লোক আসে। কি খাওয়াচ্ছে? এটা আমরা অনেকদিন, প্রায় 20 বছর হয়েছে, এটা 20 বছর হয়েছে আমরা করেছি। তো আমরা চাইছি যে যদি কোনো ডাক্তারবাবুদের সঙ্গে সাজেশন করা যায়, আমাদের কিছু সময় কিছু পাখি মারা যাচ্ছে। আচ্ছা, শীতকালটা কার্তিক মাসটাতে কিছু পাখি আমাদের মারা যাচ্ছে, আমরা রোগটা কোনো মতে ধরতে পারছি। বাঁকুড়া থেকে বলছেন? আমাদের অস্ট্রিচ আছে, আচ্ছা 10টা অস্ট্রিচ আছে, এমো আছে 100টা, আর টার্কি আছে 100টা। এইভাবে আমরা এই চাষটা করে, গরু আছে প্রায় 50টা, এখানে আমরা খাওয়াচ্ছি। বাহ। তো কোনো মানে আমরা মানে ওষুধটাকে কোনো মতে চিকিৎসার একটা অভাব ঘটছে ওই জায়গায়। অবশ্যই। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, উত্তরটা নিয়ে নিচ্ছি স্যার। আপনি যদি বাঁকুড়ার প্রথম কথা হচ্ছে আপনি অস্ট্রিচ এবং এমু যেটা চাষ করেন, আমরা যদি খাবারের হিসাব করি সেক্ষেত্রে অস্ট্রিচ এমু কিন্তু সেক্ষেত্রে প্রফিটেবল নয়, কিন্তু এমু থেকে আমরা যদি 1.5 বছর পর্যন্ত এমুকে রাখি সেক্ষেত্রে প্রায় 40 থেকে 45 কেজি ওজন হয়। এবং এমুর যেটা ফেমাস শুধু মাংস ছাড়া যেটা হয় তার হচ্ছে তেল হয়। একটা 45 কেজি একটা এমু থেকে প্রায় 4 থেকে 5 কেজি তেল হয়, সেটা খুবই কস্টলি। তার সাথে সাথে একটা 45 কেজি এমু থেকে প্রায় 8 স্কোয়ার ফিট হচ্ছে একটা আমরা স্কিন পাই, সেটাও কিন্তু খুবই কস্টলি। তার সাথে সাথে তার মাংস। এবং অস্ট্রিচটা কি হয়, এমুর থেকে আরও একটু বড় হয়, আমাদের যদিও পশ্চিমবঙ্গে এখনও পপুলার হয়নি, কিন্তু এমুটা এখনও অনেকটাই পপুলারিটি পেয়েছে। আর অস্ট্রিচের ক্ষেত্রে আরও একটু বড় স্ট্রাকচার হয়। আর সেক্ষেত্রে আপনারা বলবো যে আপনি কতকগুলো জিনিস একটু খেয়াল রাখবেন। প্রথম কথা হচ্ছে আপনারা ওদেরকে 1:1 পেয়ারে রাখার চেষ্টা করবেন। তাদের হচ্ছে একটা নেচার যে তার একটা পার্টনার দরকার হয় সব সময়, না হলে কিন্তু আমরা দেখেছি সাইকোলজিক্যালি এমুর ক্ষেত্রে সমস্যা হয়। হ্যাঁ, আমাদের সময় প্রায় শেষ। তো আমি জাস্ট এটা জানতে চাইবো যে দেবাশিস বাবু, যে যারা নতুন করে ফার্ম করবেন, পোলট্রি ফার্ম, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো যে যারা নতুন করে এগিয়ে আসছেন তারা প্রথমে একসাথে বেশি পরিমাণ না চাষ করে অল্প অল্প 15টা 20টা 50টা এইভাবে অল্প করে চাষ করুন। সেটা হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখুন কি সমস্যা হচ্ছে না হচ্ছে। আমাদের যে বিশেষজ্ঞ আছেন তাদের দিকে তাকিয়ে মানে তাদের দিকে কথা জেনে আপনারা বলতে পারেন। আর সবার আগে সেই জিনিসটাকে ভালোবাসতে হবে, ভালোবেসে করতে হবে। অবশ্যই স্যার, এই ব্যাপারে আপনার কাছে জানবো শেষ প্রশ্ন হিসেবে যে প্রশিক্ষণ এবং কি কি সহায়তা চাষি বন্ধুরা পেতে পারে? প্রশিক্ষণের জন্য বলবো আমাদের বিশ্ববিদ্যালয়ের খামার অধিকরণ বিভাগ আছে, সেখানে প্রশিক্ষণ হয়। তার সাথে সাথে প্রত্যেকটা জেলাতে আরসিটি আছে, সিএডিসি আছে, সেখানে প্রশিক্ষণ হয়। আমাদের ব্লকের যারা বিএলডিও সাহেবরা আছেন তাদেরও প্রশিক্ষণ হয়। আর সরকারি সহায়তা বলতে আমাদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে হচ্ছে বিশেষ করে হাঁস বা মুরগির ক্ষেত্রে সহায়তা হয়, অন্যান্যদের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেভাবে শুরু হয়নি। হাঁসের ক্ষেত্রে যেমন উত্থান একটা প্রকল্প আছে, তার মাধ্যমে সহায়তা দেওয়া হয়। আচ্ছা, ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের এবার ক্লোজ করতেই হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার আসার জন্য। আর দর্শক বন্ধুদের বলবো যে আমাদের এই বিষয়ে বিশেষ মানে সুবিধা বা সহায়তা, বিভিন্ন পরামর্শ নিয়ে আপনারা কাজ শুরু করে দিন, এবং সেই সাফল্য শুধু আপনাদের নয় আমাদের রাজ্যেরও হবে। আজ পর্যন্ত এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।